চিটাগং ট্রিবিউনের নিউজ রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের একটা শ্বাসরুদ্ধকর ম্যাচের পরে আহ, কি হয়েছে না হয়েছে সবাই দেখেছেন। অবিশ্বাস্য, যেটি আসলে এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেট যারা চর্চা করছে, যারা আপনারা খেলা দেখেছেন, সময় দিয়েছেন খেলার প্রতি, এবং কাজ ফেলে কিংবা অফিস ফেলে যারা খেলাটা দেখেছেন, উপভোগ করেছেন, শেষ পর্যন্ত আসলে হতাশা ছাড়া আর কিচ্ছু নেই। একদম খুব অল্প স্বল্প রান, 136টা রান, এবং বাংলাদেশ হেরেছে কেবল 11টা রানের অভাবে। এই 11টা রান কিন্তু সেই মাঝখানে 20 ওভার খেলার মাঝখানে যে কোনো সময় বের করা যেত, তাহলে গ্যাপটা আসলে কোথায়? গ্যাপটা ছিল আমাদের ব্যাটিং সিকোয়েন্সে। এবং একের পর এক উইকেট যখন হারাচ্ছিল তখন পিচের টিকে থাকার মতো ব্যাটসম্যান বাংলাদেশের ছিল না। শেষ পর্যন্ত রিশাদ হোসেন তার শেষ চেষ্টাটুকু করেও ব্যর্থ। এবং টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, মিডল অর্ডারের ব্যাটসম্যান বলেন, সবাই আসলে তাদের মতো করে, যে যার মতো করে আসলে আগে চলে যেতে পারে সেভাবেই আগে চলে যাওয়ার চেষ্টা করেছে। আমি কমেন্টস পড়তে চাই, জানি না আসলে কজন দেখছে এই মুহূর্তে চিটাং টিবনের ফেসবুক লাইভে। এখনও 44 জন মানুষ দেখছে। আপনারা কমেন্টস করে জানাবেন আসলে এই খেলাটি কেমন লেগেছে, আহ, কি আশা ছিল, এবং কোন জায়গা থেকে আসলে কোন ধরনের গ্যাপগুলো ছিল, এই সমস্ত বিষয়গুলো আপনারা জানাতে পারেন। এই মুহূর্তে আমি যদি একটু পড়তে চাই, এখানে নানা ধরনের কমেন্টস আসছে। 45 জন মানুষ আপনারা দেখছেন, আপনারা আপনাদের কমেন্টসে জানাতে পারেন। তার বাইরে আমি একটু ফেসবুকে যেতে চাই, সেখানে আসলে মানুষজন কি কি লিখছে, কি কি মন্তব্য, সেটা আমরা জানতে চাই। আহ, মজাদার মজাদার কমেন্টস লিখছে, সেখানে আমরা একটা ভালো একটা ফেসবুক পোস্ট পেয়েছি। সেটি হচ্ছে রাহাত কবির, তিনি লিখেছেন যে যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল এশিয়া কাপে চান্সই পায় না, সেখানে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছে, সেটাই অনেক বেশি। এবং একের পর এক মজাদার আসলে আমরা বিভিন্ন ধরনের কমেন্টস পাচ্ছি কিংবা পোস্ট পাচ্ছি। আহ, সাইদুর রহমান শিমুল আমাদের সহকর্মী, তিনি লিখেছেন বাংলাদেশ নাকি জিতছে। এবং আরেকটা পোস্ট আমাদের সামনে এসেছে, সেটা হচ্ছে অন্তত বল না খাইয়া বলগুলো রাখতি, তাইলেই পোলাটা ফিনিশিং দিতে পারতো, আফসোস শেষ নেই বিষয়টা। হ্যাঁ, ঋষাদের ক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত বলগুলো ছিল না, উইকেটটা ছিল না। আপনার যখন শেষ ওভারগুলোতে আপনার 20-এর উপরে রান লাগছিল, শেষ 2 ওভারে যখন আপনার একটা বড় সংখ্যক রান লাগছিল, তখন আসলে মাঠে যেমন উইকেটের প্রয়োজন ছিল, ঠিক তেমনি আসলে সেখানকার যে খুব একটা ওভারের প্রয়োজন ছিল, তেমনিভাবে রানটা যেভাবে আনতে পারেনি, বলগুলো নানাভাবে আসলে অপচয় করা হয়েছে, ডট বল খেলা হয়েছে, উইকেটগুলো ধৃত হতে পারেনি তারা সেখানে। সেই জায়গা থেকে আসলে বড় ল্যাকিংস আসলে ছিল। ফয়সাল আমিন লিখেছেন মুখের খাবার কেড়ে নিল বাংলাদেশ ক্রিকেট টিম। আর তার একটা রেস্টুরেন্ট রয়েছে ফয়সাল আমিন, মহেশখালী, যারা চিনবেন ফয়সাল স্টাইন, তিনি সেখানে বাংলাদেশ জিতলে 15% ডিসকাউন্টের কথা বলেছিলেন। শেষ পর্যন্ত কত আনন্দ নিয়ে 15% ডিসকাউন্টের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আনন্দ মাটি করে দিল, দুঃখিত ডিসকাউন্ট দিতে না পারায়। এভাবে আসলে নানা পোস্ট আমরা দেখছি। শামীম শাহাবুদ্দিন, তিনি লিখেছেন যে সরকার বাংলাদেশ ক্রিকেট টিমকে নিষিদ্ধ করবে তাকে ভোট দিব। এখন রাজনীতির মাঠে আসলে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম। আমরা একটু আরেকটা কমেন্টস পড়তে চাই, যে কত রান টার্গেট দিলে বাংলাদেশ আসলে জিতবে। আমরা আসলে জানি না, 170 রান টার্গেট দিলেও বাংলাদেশ জিততে পারে না, 136 রান টার্গেট দিলেও বাংলাদেশ জিততে পারে না। আহ, খুব খুব হতাশার সাতাশে এগুলো বলছে, তবে এখন সেগুলো ফানি কন্টেন্টে পরিণত হচ্ছে, কারণ মানুষ হতাশা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য সেই ফানি কন্টেন্টগুলো করছে, কমেন্টসগুলো করছে। চিটাং ট্রিবিউনের ফেসবুক লাইভে আমি কমেন্টসগুলো পড়তে চাই যদি থাকেন। জুতা মারা উচিত। আহ, আহ, সায়েদ সায়েদ আলফাত মুফিস লিখছেন যে কিছু বলার নেই, সবচেয়ে বড় ভুল এই ক্রিকেটের প্রতি আবেগ জন্মানো। গালিগালাজ করছে মানুষজন খুব একটা বেশি, জুতা মারা উচিত, যা যা বলছে আর কি। মানুষের মতো করে মানুষজন কমেন্টসগুলো বলছে। এই কমেন্টসগুলোকে আপনি কতটুকু কীভাবে নেন সেটা আপনার নির্দিষ্ট ব্যাপার হলেও, এখানে কিন্তু একটা দলের উপর শুধুমাত্র যেই 11 জন খেলোয়াড় সেখানে খেলছে, তার বাইরে 20 লক্ষ মানুষ কিন্তু মানুষকে তারা প্রতিনিধিত্ব করছে। সেই জায়গা থেকে আপনি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে খেলতে যাচ্ছেন, এবং একটা ইজি একটা ম্যাচ ছিল যেখানে 136 রানের টার্গেট। আপনি এর আগে ভারতের ম্যাচে বোলিং পার্টে আপনি ভালো একটা কামব্যাক করার পরে সেখানে আপনি ব্যাটিংয়ে ব্যর্থতা দেখালেন। এরপরে এই ম্যাচে তো খুব একটা বেশি টার্গেট ছিল না, কেবল 136 রানের 36টা রান চেস করতে পারলে আপনি ম্যাচটা সহজে দিচ্ছেন এবং সরাসরি ফাইনালে পৌঁছে যাচ্ছেন। কিন্তু সেই জায়গা থেকে এই 136 রান নিতে গিয়ে আপনার যে পরিমাণ ব্যাক পেতে হয়েছে, সেটা আসলে না ক্রিকেটের জন্য আহ, আহ, আসলে ক্রিকেট ভক্ত যারা আছে তাদের জন্য কোনোভাবে সেটি আসলে উচিত ছিল না। কিছু কমেন্টস পড়তে চাই। এমডি এনামুল করিম লিখেছেন ক্রিকেট ব্যান্ড চাই। আম, গালিগালাজ করছে মানুষজন প্রচুর। মহিউদ্দিন মুর্শেদ, সব শালারা ব্যাটপার। রাহাত কবির, আই লাভ ইউ বাংলাদেশ। আসলে কিভাবে কি হচ্ছে সেটা আসলে বুঝতে পারছি না। এখানে নানা ধরনের কমেন্টসগুলো আমরা পড়বার চেষ্টা করছি।
মূল কথা হচ্ছে যে আপনার যে ক্রিকেটটা আপনার আবেগের সাথে ছিল, যে ক্রিকেটটাকে পুঁজি করে এখানকার একটা ভক্ত তৈরি হয়েছে বাংলাদেশে, যে ক্রিকেট ফুটবল এগুলো আমাদের শেষ পর্যন্ত টিকে থাকার একটা সম্বল, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করার একটা সুযোগ। সেখানে আসলে ক্রিকেট বোর্ডের গাফিলাতিগুলো কোথায়? ক্রিকেট বোর্ডের মধ্যে রাজনীতি যখন চলে আসে, ক্রিকেট বোর্ডের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কের বাইরে গিয়ে যখন একে আরেকজনকে অভিযোগ করার সংস্কৃতি যখন চলমান থাকে, তখন আসলে ভেতরকার ক্রিকেটটা ভেতরকার ক্রিকেট হয়ে আসলে থাকে না। এই প্রেশারগুলো শেষ পর্যন্ত দলের বিভিন্ন জায়গায় পড়ে। সেখানে প্লেয়ার সিলেকশন ছিল না। লিটন কুমার দাসের ইনজুরির কথা অনেক দিন ধরে শুনছি। বলা হয়েছিল যে তাকে ভারতের ম্যাচে বাদ রাখা হবে, পরে আবার পাকিস্তানের ম্যাচে সে এন্ট্রি করতে পারে। পাকিস্তানের ম্যাচেও তাকে আসলে দেখা যায়নি। তাকে আসলে ফাইনালের জন্য রেখে দিয়েছে কিনা না, কিন্তু যদি সেই সিদ্ধান্ত হয় যে ফাইনালের জন্য যদি তাকে রেখে দেওয়া হয়, সেই ফাইনালটা আসলে আর খেলা হচ্ছে না, এটা হচ্ছে বাস্তবতা। আহ, একজন মালয়েশিয়া প্রবাসী লিখেছেন, আমি মালয়েশিয়া প্রবাসী, রাত ৩টা বাজে এই খেলা দেখার জন্য ঘুমাই নেই। এই যে এই স্যাক্রিফাইসগুলো, এটা আসলে আমাদের ডিউটি না, আমাদের খেলা দেখতে হবে এমনটা না, কিংবা আমাদের খেলা না দেখলেও বাংলাদেশ টিমের খুব একটা বেশি ক্ষতি হবে এমনটা না। কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশ দলের জন্য যেভাবে আসলে এই সহজ ম্যাচগুলো যখন হাতছাড়া করে, তখন এটা বলবার বাইরে। কিছুক্ষণ আগে আমার সহকর্মী তারেক হায়দার বলে যাচ্ছিলেন যে বাংলাদেশের ম্যাচের মানে বাংলাদেশের ম্যাচের খেলা দেখা এবং প্রেশার কন্ট্রোল করা দুটো একসাথে সম্ভব না। আপনার যদি প্রেশার কন্ট্রোল হয়, তাহলে কন্ট্রোল করতে হয়, তাহলে বাংলাদেশের ম্যাচ বাদ দিতে হবে। অথবা যদি আপনি বাংলাদেশের ম্যাচ দেখেন, তাহলে আপনার প্রেশার কন্ট্রোলে রাখতে হবে কোনো না কোনোভাবে। কফিল উদ্দিন, হাঁসের মাংস আর খাওয়া হলো না। আব্দুর রশিদ মানিক আমাদের সহকর্মী, খুব কষ্ট পেলাম, শেষ বলটা দেখতে পারিনি। বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধ করা হোক, নানা ধরনের কমেন্টস আসছে, আমরা সেগুলো পড়বার চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে চিটাগং ট্রিবিউন ফেসবুক লাইভে, এটা আসলে কোন ধরনের লাইভ সেটাও বলতে পারছি না, কারণ আহ, রিকন বড়ুয়া তিনি ভারতের আমাদের এখন ভারতে পড়াশোনা করছেন, আমাদের সহকর্মী সাংবাদিকতা নিয়ে। তিনি বলছেন যে বাংলাদেশ এখন ডিমের উপর নির্ভরশীল। এমডি আদনান, ফাইনালে যাওয়ার জন্য আর কোনো সমীকরণ বাকি আছে কিনা বা এনি চান্স? সমীকরণ বাংলাদেশ সমীকরণের উপর খুব ডিপেন্ডেবল। আমরা আসলে যখন খুব গভীর একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাই, মনে হয় যে এখান থেকে আমাদের উঠে আসতে হবে, বাঁচে আসতে হবে, তখন আমরা সমীকরণের দিকে চোখ রাখি। পরে যখন গতকালকে শ্রীলঙ্কার ম্যাচে যখন শ্রীলঙ্কার সাথে শেষ ম্যাচটা জিতেছে, সেখানে বলা হচ্ছিল যে বাংলাদেশ এখন সমীকরণের উপর নির্ভর করে না, বরং সমীকরণই বাংলাদেশের উপর নির্ভর করে। এখন আসলে সমীকরণও না, ক্রিকেটও না, ফুটবলও না, কিছুই আসলে বাংলাদেশের উপর নির্ভর করছে না। শুধুমাত্র হতাশাটুকু রেখে গিয়েছে, কোনো সমীকরণ আর আপনি এখানে যোগজীকরণ যা করার করবেন, যত ম্যাথমেটিক্স করেন না কেন, ক্যালকুলেটর পাবেন না বাজারে যেখানে আসলে সমীকরণ মেলাতে পারবেন। আরও বেশ কয়েকটি কমেন্টস আসছে, প্রায় 40টি মতো কমেন্টস আসছে, আমার ধীরে ধীরে পড়তে হবে হয়তো। আমি একটু পড়তে চাই সেই কমেন্টসগুলো। আজ আর জীবনে বাংলাদেশের খেলা দেখবো না, 120 বলে 135 রান নিতে পারে নাই, সেই দেশের দল করলে কি হবে, খুব দুঃখের বিষয়। খেলা দেখার জন্য আমরা প্রতিদিন রাত জেগে খেলা দেখি, এর প্রতিদান কি এটি? আসলে বাংলাদেশের মানুষ তাদের প্রতিদানটা খুঁজতে চায়। বাংলাদেশের জয় আশা করা মানে যাক, কিছু কমেন্টস বাদ দেওয়া উচিত পড়া পাবলিক প্লেসে। সাইফ সাইফ ওয়ান ম্যান আর্মি হিসেবে সে অনেকটা ট্রাই করেছিল এর আগের ম্যাচগুলোতে, বিশেষ করে ভারতের ম্যাচে সে কয়েকটা লাইফ পেয়েছিল যদিও, তারপরেও কিন্তু সে আসলে তার মতো করে তার ম্যাচটা আসলে কাভার করার চেষ্টা করেছে, কিন্তু সেই জায়গা থেকে আসলে তাকে সঙ্গী দেওয়ার মতো সেখানে কেউ ছিল না, যার ফলে গিয়ে আমরা শেষ পর্যন্ত শামীমকেও সাইফকেও সেদিনের ম্যাচটা থেকে বের হয়ে যেতে দেখি। সব কিছু মিলিয়ে আজকের স্কোরবোর্ডটা খুবই বেশি হতাশাজনক, কারণ সেখানটায় আসলে বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানরা যেই নাজেহাল অবস্থা তৈরি করেছে, মিডল অর্ডারেও আমরা কোনো ভরসা পাইনি। শেষ পর্যন্ত ফিনিশিংয়ে গিয়ে নির্ভরযোগ্য কোনো ব্যাটার পাইনি যাদের উপর আমরা ভর করতে পারি, নির্ভর করতে পারি। সেই জায়গা থেকে আসলে আমাদের যারা এখানে কমেন্টস করছেন, লিখছেন, আপনারা সবাই আসলে খুবই হতাশা। সাইদুর রহমান শিমুল আমাদের সহকর্মী আরেকটি কমেন্টস করেছেন, আমার এমবি নেই, ফ্রি ফ্রি ফেসবুক চালাচ্ছি, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন ভদ্রলোক বলতেছে বাংলাদেশ নাকি জিতছে। আমার বিশ্বাস হচ্ছে না, তাই আপনার লাইভের ক্যাপশন থেকে জানতে চাইলাম বাংলাদেশ কি জিতছে, জানাবেন প্লিজ। আপনি অফিসে আসুন, তারপর আমরা বাংলাদেশ জিতছে কিনা হেরেছে সেটা নিয়ে বিশদ আলোচনা করতে পারি। কত বড় 136 রান নিতে পারে না, তা আবার সেমিফাইনাল ম্যাচ। আমাদের মনসুর আলম মুন্না আমাদের আরেক সহকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশ ক্রিকেট টিম কেন জানি দুর্বল হয়ে গেছে, সব জায়গায় আসলে রাজনীতি চলে আসছে আর কি এখন থেকে। ক্রিকেট ম্যাচটা আসলে এখন বেশিরভাগই আসছে। রাহাত কবির আরেকটি কমেন্ট করেছে, আমাদের মোহাম্মদ শাগুনা আরও ভালো দল করতে পারতো, হয়তো তার নিজের এলাকার দলের কথা বলছে। প্লেয়ারদের বাড়িতে কারো কাছে কি গালি ধার পাবো বাংলাদেশ টিমকে উপহার দেওয়ার জন্য? গালি এখানে যথেষ্ট দিচ্ছে ভাই, আপনি একটা করে পড়ে নিতে পারেন, আমার সুবিধার্থে আসলে পড়া হচ্ছে না। এম বশিরুল্লাহ, পাকি বাংলা ভাই ভাই, ফাইনালে আমরা নাই। ঠিক আছে, ফাইনালে আমরা আসলেই নাই। তারপরে
আরও কিছু কমেন্টস এসেছে, এগুলোরে দেশে আনার দরকার নাই, দুবাই লেবার ভিসায় কাজে লাগাই দেন। জানি না আসলে মানুষ কেন এই ধরনের কমেন্টসগুলো করছে, অবশ্যই তাদের নিজেদের যে আসলে আহ, চিন্তা চেতনা কিংবা তারা যেভাবে বিষয়গুলো দেখছে, এখানে ইথিক্সের কিছু আসলে নেই। সেই জায়গা থেকে আপনি যখন খেলাটা উপভোগ করছেন নিজের দেশের হয়ে, এবং এটা যদি কঠিন গেম হতো আপনি মেনে নিতে পারতেন, ধরেন যে টার্গেটটা 170 রান কিংবা 180 রানের কাছাকাছি, 160 রান হোক, সেই জায়গা থেকে আপনি মেনে নিতে পারতেন। কিন্তু 120 বলের খেলায়, টোয়েন্টি টোয়েন্টি খেলায় আপনি যখন 136 রান আসলে চেস করতে পারছেন না, তখন আপনার দেশের ভক্ত যারা রয়েছে, যারা রাত জেগে খেলা দেখছে, বিভিন্ন জায়গা থেকে তাদের নানা গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে খেলা দেখছে, তারা কিন্তু সেই জায়গায় তাদের আক্ষেপটা অবশ্যই রাখবে, এবং সেই আক্ষেপটা কখনো কখনো গালি হয়, কখনো কখনো বৃষ্টি ভাষায় হয়, কিন্তু সেই আক্ষেপটা আক্ষেপই। আসিফের কমেন্টটা পড়বো। আসিফের কমেন্টটি পড়ছি, কনিক। এবং এমডি পারভেজ লিখেছেন, বাংলাদেশের খেলা আর দেখবো না, মনে মনে বলছি। এই মনে মনে আমরা আসলে অনেকবার বলি, বাংলাদেশের খেলা বন্ধ আমাদের আর হয় না। আমরা বারবার বলতে থাকি যে বাংলাদেশের খেলা বন্ধ করব বন্ধ করব, কিন্তু এই যে এই এশিয়া কাপ পার করে যখন আরেকটা নতুন টুর্নামেন্ট আসবে, তখন দেখবেন যে সেই লাল সবুজের জার্সিটা পরে আমরা হাজির হয়ে গেছি। এটা আমাদের এক প্রকার আবেগই হয়েছে, আবেগে পরিণত হয়েছে। আপনি যত কথা বলেন না কেন, এখন বলছেন, এরপরে বলছেন, নানাভাবে বলছেন, কিন্তু শেষ পর্যন্ত এই লাল লাল সবুজের জার্সিটা আসলে আপনার শেষ পর্যন্ত আপনার শেষ সম্বল হয়ে দাঁড়ায়। এই লাল সবুজের জার্সির বাইরে গিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। রাফ 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 কৌনিক বলেছে, আমাদের আরেক সহযোদ্ধা সহকর্মী, তিনি বলছেন যে ডিম কি শুধু আদালত চত্বরে আসামি আর বিদেশ সফররত রাজনৈতিক নেতাদের উপর নিক্ষেপ হতে পারে? কিছু ডিম কি খেলা নামে পিকনিক করে আসা অর্থ, কি লিখেছে যাই হোক, ওদের উপর নিক্ষেপ হতে পারে কিনা। বাংলাদেশ খেলা দেখবো না, বাংলাদেশ খেলা দেখবো না, এই কমেন্টসে বেশি আছে, কিন্তু এই খেলা দেখবো না বলে বলে আপনি আবারও খেলার সামনে বসে যাবেন, এটা আমি কনফিডেন্টলি বলছি। এরপরে যে কোনো একটা টুর্নামেন্টে আপনার নির্ঘাত বসতে হবে, কারণ আপনি এটা থেকে বের হতে পারবেন না। আপনি এর আগে অনেকবার বলেছেন, আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন, অস্বীকার করবার কিচ্ছু নেই এখানে। আপনি এর আগে অসংখ্যবার বলেছেন যে বাংলাদেশের খেলা দেখবো না বলে বলে আপনি কতবার আসলে বাংলাদেশের খেলা দেখে ফেলেছেন। শেষ পর্যন্ত এই লাল সবুজের জার্সিটা আমাদেরই। আজকে এটুকুতেই থাকতে চাই। আক্ষেপের একটা দিন, সবার আসলে মন খারাপের দিন। 136 রানের টার্গেট, এই জয়টা হয়তো খুব সহজ ছিল। এই ম্যাচটা আজকে জিততে পারলে আমরা সরাসরি ফাইনাল যেতে পারতাম। সেখানে সমীকরণ অন্যরকম। ভারতের বিপক্ষে যদি আমরা জয়লাভ করতে পারতাম, একটা এশিয়া কাপ যেটার জন্য আমাদের চোখের অশ্রু ফেলতে হয়েছে অনেক সময়, সেই জায়গা থেকে আমাদের এই আক্ষেপের জায়গাটা আসলে পূর্ণ করার একটা সুযোগ ছিল। এর চেয়ে সহজ সুযোগ আসলে বাংলাদেশ আর কখনো পাবে না। আমরা বারবার দেখেছি এই সহজ সুযোগগুলো বাংলাদেশ হাতছাড়া করে, কিন্তু তারপরেও শেষ পর্যন্ত গিয়ে কোনো না কোনো টুর্নামেন্টে আপনি আবারও ফিরে আসবেন, হয়তো লাল সবুজের জার্সিটা আরেকবার গায়ে চড়িয়ে। আজকের এই দুর্দশাপূর্ণ ম্যাচ দেখে, হতাশাপূর্ণ ম্যাচ দেখে যারা আসলে খুব বেশি ডিপ্রেশনে ভুগছেন, যদি প্রেশার থাকে প্রেশারের ওষুধ খেয়ে নেবেন, আর ঘুম না ধরলে ঘুমের ওষুধ খেয়ে নেবেন। বলবার কিচ্ছু আসলে নেই। তারপরেও কোনো একদিন আবারও কোথাও দেখা হবে লাল সবুজের জার্সি গায়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, দেখতে থাকবেন বাংলাদেশের খেলা, যতদিন পর্যন্ত দেখা যায়। এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম চিটাগং ট্রিবিউনের ফেসবুক লাইভে রাজিন সাল্লে।